ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, গোল পার্ক থেকে প্রকাশিত শতরূপে সারদা। আজ পাঠ করব মাকে যেমন দেখেছি। লিখেছেন স্বামী গৌরীশ্বরানন্দ মহারাজ, শ্রী শ্রী মায়ের অন্যতম সেবক, প্রাক্তন অধ্যক্ষ, শ্রী শ্রী মাতৃ মন্দির, জয়রামবাটি। পাঠ করছি মাকে যেমন দেখেছি, দ্বিতীয় পর্ব। আমার ছোটবেলা থেকেই বাগান করার ঝোঁক ছিল, তবে এখন যেমন একই গোলাপ গাছে বিভিন্ন ডালে লাল, সাদা, হলদে, গোলাপি প্রভৃতি নানা রঙের ফুল ফোটাতে পারি, তখন এসব জানতাম না। কিন্তু তখন জয়রামবাটিতে একদিন মা একটি ফুলও পূজার জন্য পেতেন না। শুধু তুলসী পাতা, দূর্বা, বেল পাতা ও চন্দন দিয়ে মা ঠাকুরের উদ্দেশ্যে বলতেন, ঠাকুর আজ একটি ফুলও জোটেনি, এইসব নিয়েই সন্তুষ্ট হও। আমি মায়ের বাড়ির পাশে পুণ্যপুকুরের পাড়ে কিছু জুঁই, পদ্মকরবী, গাঁদা, দোপাটি, জবা, টগর প্রভৃতি ফুলের গাছ লাগিয়েছিলাম। ওইসব ফুল পেয়ে মা কত খুশি। একদিন দেখি দুপুরে বিশ্রামের পর মা জুঁই গাছের গোড়া খুঁড়ছেন। আমি এসব করব, আপনাকে করতে হবে না বলে খুরপিটি তার হাত থেকে কেড়ে নিলে তিনি বললেন, তুমি তো সব করো, আমি জুঁই ফুল খুব ভালোবাসি কিনা তাই এখন ওদের ফুলের সময় আসছে দেখে একটু জল দেবার জায়গা করছিলাম। যখন পদ্মকরবীর গাছে প্রথম ফুল ফোটে, মা কাউকে পূজার জন্য ফুল তুলতে দেননি। বলতেন, রামময় এসে দেখবে তার গাছে কত ফুল ফুটেছে, সে নিজে হাতে ফুল তুলে দেবে, তবে ঠাকুরকে দেব। কি অপার স্নেহ! আমি শনিবার এসে মাকে প্রণাম করতে মা আমার হাত ধরে ওই গাছের কাছে নিয়ে গেলেন ও বললেন, দেখো তোমার গাছে কত সুন্দর ফুল ফুটেছে, আবার কেমন মিষ্টি গন্ধ। আমাকে ফুলের সাজি দিলেন। আমি ফুল তুলে দিতে ওই ফুল দিয়ে মা ঠাকুরের পূজা করলেন। একদিন একটা কাগজি লেবুর কলম নিজে তৈরি করে নিয়ে যাই, তাতে 7-8টা ফল ছিল। মা দেখে খুব খুশি হলেন আর সকলকে বলতে লাগলেন, দেখেছো ছেলের কি বুদ্ধি, এমন কলম করে এনেছে যে এখনই তাতে ফল ধরতে আরম্ভ করেছে। একদিন ফল সমেত একটা বড় আমলকির ডাল ভেঙে মাকে দিয়েছিলাম। মা তাতে অসন্তুষ্ট হন ও ফলবান গাছের ফল সমেত ডাল ভাঙতে নিষেধ করেন, বিশেষত আমলকি গাছের। এই আমলকি গাছটি আমোদরের তীরে ছিল। এই আমলকি গাছের তলায় পূজনীয় শরৎ মহারাজ, যোগিন মা, গোলাপ মা ধ্যান করতেন। পূজনীয় শরৎ মহারাজ গীতা পাঠও করতেন। মা আরও বলেন, আমলকি গাছের তলায় 33 কোটি দেবতার বাস। এর তলায় বসে ধ্যান জপ করলে বেশি ফল হয়। পরে ওই ডাল থেকে পাতাগুলি পূজার জন্য রাখতে বলে বললেন, বেলপাতার মতো ওই পাতাও পূজার জন্য ব্যবহার হয়। আর একদিন পুণ্যপুকুরের উত্তর পাড়ের বাগানে জ্ঞান মহারাজ ও আমি কতগুলি কলা গাছ লাগাচ্ছিলুম। সকাল থেকে কাজ আরম্ভ করি। অনেক বেলা হওয়ায় মা জল খাবার জন্য পুকুর ঘাটে দাঁড়িয়ে আমাদের দুজনকে ডাকতে লাগলেন। আমরা যাচ্ছি বললাম। কিছুক্ষণ পরে মা আবার ব্যাকুল হয়ে ডাকতে লাগলেন। বললেন, খেয়ে গিয়ে কাজটুকু শেষ করো। আমি ব্যস্ত হয়ে পড়লাম, কিন্তু জ্ঞানদা আসতে দিলেন না। তৃতীয়বারে মা জ্ঞানদাকে ছেড়ে কেবল আমাকে ডাকতেই আমি কোদাল ফেলে ছুটে গেলাম। জ্ঞানদা আর অল্পই বাকি আছে, একসঙ্গে যাবেন বললেও আমি তা শুনলাম না। মা খুব খুশি হলেন, বললেন, জ্ঞান বাঙাল, ওদের ভীষণ গো, কারোর কথা শুনবে না, তুমি হাত মুখ ধুয়ে খেতে বসো।
আমি খেতে বসছি, এমন সময় নলিনীদি ওই বাগানের জায়গাটা নোংরা বলে আমাকে স্নান না করে খেতে বারণ করলেন ও বললেন, ছি ছি, না নিয়ে খেতে রুজবে কি করে গো? মা তাকে ধমক দিয়ে বললেন, তুই চুপ কর, ওরা বেটা ছেলে, সদা শুদ্ধ, ওদের কিছুতেই দোষ হয় না, তোর মন অশুদ্ধ, তাই ছুঁই ছুঁই করে মরিস। মায়ের কথায় আমি খেলাম, মাও খুব খুশি হলেন। তখন জয়রামবাটিতে লেখাপড়া জানা লোক খুব কমই ছিলেন। মেয়েদের মধ্যে 2-4 জন বাংলায় নাম লিখতে পারত। মা বলতেন, বাড়ুজ্যেদের একটি বৌমা এসেছে, সে কলকাতার মেয়ে, ঘড়িতে দম দিতে জানে। ঘড়িতে দম দিতে জানা মায়ের কাছে একটা মস্ত বুদ্ধির কাজ, কারণ তিনি বিএ MA পাশ মেয়ে দেখেননি এবং হাতে ঘড়ি বাঁধা মেয়েও দেখেননি। হ্যারিকেন লণ্ঠন পরিষ্কার করতে পারতেন না। আমাকে বলতেন, বাবা তুমি করো, ওর মধ্যে অনেক কলকবচা, আমি পারবো না। এদিকে মা তো বর্ণপরিচয় প্রথম ভাগটি শেষ করে দ্বিতীয় ভাগের প্রথম লাইনের ঐক্য, মাণিক্য ও কুবাক্য পর্যন্ত শিখতেই ভাগ্নে হৃদয় হাত হতে বই ছিনিয়ে নিয়ে বলেছিলেন, মেয়েদের বেশি লেখাপড়া শেখা ভালো নয়, তাহলে চরিত্র ভালো থাকবে না। চুপি চুপি বেটা ছেলেদের সঙ্গে চিঠি লেখালেখি করবে ও নাটক নভেল পড়বে। কিন্তু আশ্চর্যের বিষয়, আক্ষরিক বিদ্যা না থাকলেও মায়ের আধ্যাত্মিক বিষয়ে পূর্ণ জ্ঞান ছিল। আমি তখন ছেলে মানুষ। ভক্তেরা এবং সাধু ব্রহ্মচারীরা মাকে নানা প্রশ্ন জিজ্ঞাসা করতেন। আমার ভয় হতো, মায়ের তো কুবাক্য পর্যন্ত শিক্ষা, তিনি এসব প্রশ্নের উত্তর দিতে পারবেন কি? এরা বেলুর মঠে গিয়ে পূজনীয় স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শিবানন্দ, স্বামী শারদানন্দ প্রভৃতিতে কেন জিজ্ঞাসা করেন না? তারা কত শাস্ত্র পাঠ করেছেন, কিন্তু মা কখনো বলতেন না। এইসব প্রশ্নের উত্তর রাখালকে, তারককে বা শরৎকে জিজ্ঞাসা করবে। তিনি সকলের প্রশ্ন শুনতেন এবং এমন উত্তর দিতেন যাতে প্রশ্নকর্তাদের সব সংশয়ের সমাধান হয়ে যেত। আমি ওই বয়সে প্রশ্নগুলির অর্থও বুঝতাম না এবং মা যা উত্তর দিতেন তাও বুঝতাম না, কিন্তু দেখতাম যার প্রশ্ন তিনি খুশি হয়ে যেতেন। উদ্বোধন, তত্ত্বমঞ্জরি প্রভৃতি পত্রিকা এলে শ্রী শ্রীমা জিজ্ঞাসা করতেন, উদ্বোধনে শরতের লেখা কিছু আছে? কিছু থাকলে পড়তে বলতেন। একবার তত্ত্বমঞ্জরিতে সংস্কৃতে একটি স্তোত্র প্রকাশিত হয়। আমি তা পড়ে শোনালে মা বলেন, বাংলা করে বলো। দেশি কেন্দ্রং প্রভৃতি শব্দের মানে না জানায় এবং ওখানে অভিধান না থাকায় আমি বললাম, সব কথার মানে জানি না, স্কুলে গিয়ে পণ্ডিত মশাইয়ের কাছে বুঝে এসে আপনাকে শোনাবো। তিনি ছাড়লেন না, বললেন, তুমি যেটুকু পারো তাই বলো। খুঁটিনাটি বিষয়ে শ্রী শ্রী মায়ের বেশ নজর ছিল। একদিন আমি খাবার জন্য শালপাতায় একটু জল ছিটিয়ে ঝেড়ে পাচ্ছি, এমন সময় মা বললেন, আহা, ছেলেরা খাবে, ভালো করে ধুয়ে নাও, নইলে ধুলো থাকবে। আমার যখন শক্তি ছিল তখন আমি এক একটি পাতা ধুয়ে কাপড় দিয়ে মুছতাম। আর একদিন যখন খাবার আসন পাচ্ছি তখন তিনি তার ঘরের বারান্দা থেকে দেখে বললেন, সিধে হয়নি। আমি একটু আধটু পরিবর্তন করার পরেও বললেন, এখনো হয়নি। আমি কোথায় ভুল হচ্ছে ধরতে না পারায় তিনি নিজে এসে ঠিক করে পেতে দিলেন। তখন দেখলাম সব আসনগুলো সমান্তরাল ও সামনের দিকটা এক সরল রেখায় হলো। একদিন এক স্বামীজি কাশী থেকে খুব বড় একটা বেল এনেছিলেন। মা ওই বেলটা তার খাটের তলায় রেখেছিলেন। তিনি নলিনীদের ঘরের বারান্দায় বসে তরকারি কুটছিলেন। আমিও তার সঙ্গে তরকারি কুটছিলাম। তা শেষ করে
আমাকে বেলটি এনে দিতে বললেন। আমি অত বড় বেল কখনো দেখিনি। কাজেই কুমড়ো মনে করে বললাম, আপনার খাটের তলায় তো বেল নেই মা। মা বললেন, আমি নিজে রেখেছি, কোথা যাবে ভালো করে দেখো। আমি আবার বললাম, না মা, বেল নেই। তখন তিনি বললেন, খাটের তলায় কি আছে? আমি উত্তর দিলাম, একটা কুমড়ো আছে। তখন তিনি হাসতে হাসতে বললেন, ওই কুমড়োটাই নিয়ে এসো। আমি হাতে নিয়েই বুঝলাম বেল। তখন মা আরো হাসতে লাগলেন। একবার পাবনা থেকে এক দাদা বৌদি এসেছিলেন মায়ের কাছে দীক্ষা নিতে। মা অকাতরে সকলকে দীক্ষা দিতেন। তাদের দীক্ষা হলো। দাদার নাম শ্রী কালীপদ রায়। তিনি স্কুলের শিক্ষক। বৌদির বয়স কম। আমার সামনে ঘোমটা দেওয়ায় মা বললেন, বৌমা, তুমি রামময়ের কাছেও লাজ করো, ও তো আমার মেয়ে গো। তখন আর তিনি ঘোমটা দিতেন না। একদিন দেখলাম বৌদি একসঙ্গে 3খানা রুটি বেলছেন। আমার সঙ্গে তখন বেশ ভাব হয়েছে। আমি তার পাশে বসে পড়লাম ও বললাম, বৌদি, আমাকে শিখিয়ে দিন। তিনি দেখিয়ে দিলেন। প্রথমে চাকিতে একটু আটা দিয়ে, তার উপরে একটা লেচি দিয়ে একটু চেপে, তার উপরে আটা দিয়ে আরেকটি লেচি দিয়ে একটু চেপে, তার উপরে একটু আটা ও তৃতীয় লেচি দিয়ে একটু চেপে, তার উপর আটা দিয়ে এবং চাকির উপর ভালো করে আটা ছড়িয়ে গোল করে বেলুন চালালে একসঙ্গে 3খানা রুটি ঘুরতে থাকবে। হাত দিয়ে ঘুরাতে হবে না। যখন ধার ও মাঝ বেশ সমান ও পাতলা হবে, তখন 2খানা নিয়ে উল্টে পাল্টে ঝেড়ে নিলেই হবে। শিক্ষা তো হলো। অভ্যাস করতে গিয়ে দেখলাম 3খানার বদলে 1খানা হয়ে গেছে। বুঝলাম মাঝখানে আটা কম দেওয়া হয়েছে। বেশি আটা দিয়ে করতে 3খানা হলো, কিন্তু ভারতবর্ষের মানচিত্রের মতো টেরা বাঁকা হলো, গোল হলো না। বাড়ি বাড়ি ভেঙে করতে করতে বেশ ভালো 3খানা রুটি হলো। একদিন পুরুষ ভক্ত বেশি ছিলেন, মেয়ে ভক্ত কেউ ছিলেন না। মা অনেক আটা মাখতে দিলেন। আমি মেখে ঠেসে রাখলাম। মা নলিনী দিদিকে বললেন, নলিনী, তুই রুটি সেক, আমি ও রামময় তোকে বেলে জুগিয়ে দিই। মা ছোট শ্বেত পাথরের চাকিতে আবলুস কাঠের ছোট বেলুন দিয়ে 1খানি করে রুটি বেলছেন, আর আমি বড় কাঠের চাকিতে মোটা বেলুন দিয়ে একসঙ্গে 3খানা করে বেলছি। বেশ কাজে গিয়েছে। এমন সময় হঠাৎ নলিনী দিদি বলে উঠলেন, পিসিমা, তোমার চেয়ে রামময়ের রুটি ভালো ফুলছে। এই না বলা, মা অভিমান করে বেলুন চাকি সরিয়ে দিয়ে বসে রইলেন। বললেন, আমি রুটি বেলতে বেলতে বুড়ি হয়ে গেলাম, আর রামময় দুধের ছেলে, গলা টিপলে মুখ দিয়ে দুধ বেরোবে, সে আমার চেয়ে ভালো রুটি বেলছে। আমি আর বেলবো না, ওই বেলুক। মা তো বেলুন চাকি সরিয়ে বসে রইলেন, আমিও বেলুন চাকি সরিয়ে দাঁড়িয়ে পড়লাম, আর মাকে বললাম, আপনি যদি না বেলেন তবে আমিও বেলবো না। আমিও চললাম। মা দেখলেন একসঙ্গে দুজনে বেললে তাড়াতাড়ি কাজ শেষ হবে এবং ঠাকুরের ভোগ দিতে ও ছেলেদের প্রসাদ দিতে দেরি হবে না। তাই তিনি বেলতে বসলেন। নলিনী দিদিকে বকলাম, দুজনে একসঙ্গে দিচ্ছি, তুমি কি করে চিনলে কোনটি পিসিমার আর কোনটি রামময়? আমি কখনো মার চেয়ে ভালো রুটি বেলতে পারি? তুমি কেন অনর্থক তুলনা করছো? এখন আমার বয়স 88 বছর। যখন এসব ভাবি, তখন মা কেন এরূপ অভিমান করলেন তার কারণ খুঁজতে গিয়ে শাস্ত্রে পাই এদের বিচিত্র ব্যবহার হয়, কখনো ছেলে মানুষের মতো, কখনো প্রাজ্ঞের মতো। অকাতরে সকলকে শিক্ষা দিচ্ছেন, সকলের প্রশ্নের সমাধান করে দিচ্ছেন, আবার ছেলে মানুষইও করছেন। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ, মাকে যেমন দেখেছি দ্বিতীয় পর্ব।